বিশ্বকাপের এই উপলক্ষে আমরা বলেছিলাম যেখানে যেখানে বিজাতীয় পতাকাগুলো আর্জেন্টিনা, ব্রাজিল, সেখানে সেখানে কালেমার পতাকা যুক্ত করে একটা কালচারাল কাউন্টার করা হোক। ধরলাম বাংলাদেশের কিছু নাগরিক তারা কালেমা পতাকা উঠাই দেন, আপনি সবাইকে গণহারে আইএস এর প্রতিনিধিত্বকারী হিসেবে সম্বোধন করলে ফেললেন, এটা ভেরি প্রবলেমেটিক। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন এখানে আসলে কি করা হয়েছে। এখানে বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে কোনো কিছুই করা হয়নি। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। কলেমার পতাকা আমাদের অত্যন্ত খুব বড় ধরনের সিম্বলিক একটা বিষয়, যেটাকে আমরা সম্মান করার জন্য জীবন দিব। এবং মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে একদল এই কালেমার পতাকার আন্দোলনকে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে প্রয়োগ করতে চাচ্ছে। ভারতে নিযুক্ত সন্ত্রাসী ইসরায়েলি গোষ্ঠীর হাই কমিশনার বাংলাদেশে হামাসের উপস্থিতি সম্পর্কে যে একটি বক্তব্য দিয়েছে, আমি মনে করি এটি উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক। কারণ কিছু কিছু জায়গায় একটু আমার কাছে মনে হয়েছে যে শোডাউনটা একটু অতিরিক্ত হচ্ছে। যে বাংলাদেশে এমন কোনো বিদেশি কোনো জিহাদি সংস্থা, সংগঠন, তালেবান বা অন্য কেউ তাদের কোনো এজেন্ডা এখানে কেউ বাস্তবায়ন করছে, এটা একটা বগাস। কিন্তু বাস্তবতা হলো এই সাধারণ মানুষ তো ইসলাম বিদ্বেষী না, তারা ইসলাম বিরোধী না, বরং তারা ইসলামকে ভালোবাসে। ছোটবেলা থেকে ফুটবল কেন্দ্রিক বা বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিক বা বিনোদন কেন্দ্রিক উন্মাদনার যে পরিবেশে তাদের বড় হইতে হয়েছে, সেটার একটা প্রভাব তাদের উপরে পড়ছে। দিন, মাস, বছর, এমনকি যুগ পাল্টে গেলেও পাল্টায়নি ভারতীয় আধিপত্যবাদ ও ইসরায়েলি মোসাদের পেইড এজেন্টদের পুরনো সেই পলিসি। দীর্ঘ 2 যুগ পূর্বের ওয়ার অন টেরর ইস্যু যেখানে পশ্চিমাদের কাছে অনেকটা ইউজলেস হয়ে দাঁড়িয়েছে, সেই ইস্যুকেই নিজেদের দুর্বল সময়ে এখনও বারবার ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা দেখা যাচ্ছে তাদের মধ্যে। অথচ এই ইস্যুতে কত নাটক আর কত গল্প দেখেছে এদেশের মানুষ। স্রেফ ক্ষমতা রক্ষার ঢাল হিসেবে কাজ করেছে যা, কিন্তু বিধিবাম। বাংলাদেশপন্থীদের ঘায়েল করতে তাদের হাতে আর কোনো অস্ত্র অবশিষ্ট নেই, তাই ঘুরিয়ে পেঁচিয়ে সেই পুরনো সাপের খেলা দেখানোর আয়োজন। লাল নীল বাক্স, হাতে বিন, এই তো বাক্স খুললেই বেরোবে ইয়া বড় সাপ। উপস্থিত জনতা মুষ্টিবদ্ধ হাতে সারিবদ্ধভাবে দাঁড়ান, পকেট সাবধান। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র বিদ্যমান। বিশেষ করে ইতিহাসের অন্যতম গণ অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের কিছু গণমাধ্যম ছাত্র জনতার কাছে এই পরাজয় মেনে না নিয়ে উল্টো ধারাবাহিকভাবে দাবি করে আসছে জুলাই ছিল শুধু একটা চক্রান্ত এবং বাংলাদেশ ক্রমেই জঙ্গিবাদ বা ধর্মীয় চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে। আবারও সেই পুরনো সাপের খেলা। অদ্ভুত বিষয় হলো, দেশে বসেই একটা গোষ্ঠী বুঝে কিংবা না বুঝে সেই সাপের খেলায় ওঝা সেজে বিন হাতে সুর তোলার চেষ্টায় বদ্ধপরিকর। I'll do a show on it if Hamas and Al-Qaeda groups can openly roam. হামাস এসছে, আসার পর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল দিয়ে দিবেন। হামাস এসছে, তখন আপনারা উগ্রবাদের উত্থানকে প্রমোট করছেন। আল কায়দার পতাকা অনেকদিন বন্ধ ছিল, আবার দেখছি রাস্তায় স্লোগানও হচ্ছে। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই দেখা যায় বিশেষ ডিজাইনের কালিমা খচিত সাদা ও কালো পতাকা টানানোর একটি সংগঠিত উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি প্রকাশ্যে এসব পতাকা টানাচ্ছেন। তাদের দাবি, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন দেশের, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টানানোর প্রতিবাদ হিসেবে তারা মুসলিম পরিচয়ের প্রতীক হিসেবে কালিমা খচিত পতাকা উড্ডয়ন করছেন। যদিও স্রেফ খেলার মতো একটা বিনোদনের বিষয় কিভাবে ধর্মীয় ইস্যুর সাথে সাংঘর্ষিক হয় কিংবা কালচারাল দিক মোকাবেলায় ইসলাম বিশেষ ডিজাইনের কালেমা খচিত পতাকায় উত্তোলন করতে বলে কিনা সে বিষয় জনসাধারণের কাছে অস্পষ্ট। তবে ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন গাইবান্ধায় রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এবং সেই আন্দোলনে কিছু নেতার কিছু বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য।
অনেকটা কাছাকাছি সময়ে ভারতে নিযুক্ত ইসরায়েলের হাইকমিশনার বাংলাদেশে হামাসের অস্তিত্ব নিয়ে মন্তব্য করেছেন এবং রাজধানীতে চৈতালি রায় সংখ্যালঘুদের জন্য ভিন্ন প্রদেশ গঠনের হুমকি দিয়েছেন। গুঞ্জন আছে ইতোমধ্যেই বিতর্কিত এজেন্ডায় জড়িত থাকার সন্দেহে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 2 জন ভারতীয় গুপ্তচর গ্রেফতার হয়েছে। এই ধারাবাহিক ঘটনা প্রবাহের মধ্যে কালিমা খচিত পতাকার এই প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কালেমার পতাকা নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, পতাকা ওড়ানো, বিভিন্ন জায়গায় পতাকা নিয়ে মিছিল বা বাইক র্যালি, এটা পুরোটাই আসলে আবেগের বহিঃপ্রকাশ এবং ব্যাপারটা এভাবেই দেখা উচিত। পাশাপাশি প্রথম দিকে বিভিন্ন জায়গায় পতাকা টাঙানোর পর সম্ভবত কিছু জায়গা থেকে এটা সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেটার প্রতিক্রিয়া হিসেবে আরেকটা ব্যাপার সামনে আসে, সেটা হলো বিভিন্ন সড়ক বা রাজপথের পাশে পতাকা ওড়ানো বা এটা নিয়ে মিছিল করা বা র্যালি করা। অর্থাৎ পুরো ব্যাপারটাই আবেগের বহিঃপ্রকাশ এবং এটা প্রতিক্রিয়ামূলক একটা কাজ, রিয়াকশনেরই একটা কাজ। এখানে বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা বা নেফেরিয়াস কোনো কিছু খুঁজে বের করা, এরকম কোনো কিছু দেখা বা দেখানোর চেষ্টাটা আসলে অবান্তর বলে মনে হয়। নাগরিকদের বড় একটি অংশের প্রশ্ন, এটি কি কেবল বিশ্বকাপকে ঘিরে ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ নাকি ভিন্ন কিছু? আমরা বলেছিলাম যে মানুষের মধ্যে ঈমানী চেতনা প্রকাশ ঘটানোর জন্য বিনোদনের নাম দিয়ে তারা যে কুফফারদের সংস্কৃতিকে তারা ধারণ করছে বিশ্বকাপের এই উপলক্ষে, আমরা বলেছিলাম যেখানে যেখানে বেশি পতাকা প্রদর্শনী হয়, বিজাতীয় পতাকাগুলো, আর্জেন্টিনা, ব্রাজিল বিশেষ করে, আমরা বলছিলাম সেখানে সেখানে কালেমার পতাকা যুক্ত করে একটা কালচারাল কাউন্টার করা হোক, এটা সাংস্কৃতিক একটা প্রতিক্রিয়া এখানে প্রদর্শন হোক। সাংস্কৃতিক, আমি আবার বলছি, এটা কালচারাল রিয়াকশন, কালচারাল, এটার কোনো রাজনৈতিক কোনো বার্তা নেই, এটার টোটালি কোনো রাজনৈতিক বার্তা নেই। পতাকার ডিজাইন কি, এর পিছনে কারা সক্রিয় আছে, এটার পিছনে কোনো অর্গানাইজিং কোনো প্রক্রিয়া আছে কিনা, এগুলো টোটালি মানে ভুঁই ফুটকো মন্তব্য। এদিকে ঠিক এমন সময়ে এসব বিতর্কিত বিষয় একই সাথে সামনে এসেছে যখন প্রধানমন্ত্রী চীন সফরে অবস্থান করে বেশ কয়েকটি চুক্তি ইতোমধ্যে সই করেছেন। প্রশ্ন আসে, বাংলাদেশে তো এর আগেও মানুষ ফুটবল বিশ্বকাপ উদযাপন করেছে, তখনও মানুষ তাদের প্রিয় টিমের পতাকাটা নিয়েছেন, কিন্তু এবারে কেন এমন সংগঠিত পাল্টা প্রচারণা দেখা গেল? সে দেশে পতাকা ওড়ানো, খেলাকে এনজয় করা, এই জায়গাগুলো যদি আগে প্রবলেম হিসেবে উপস্থাপন করে বিপরীতে কালিমা পতাকা ওড়ায়, তাহলে সরাসরি এটা সমাধান হচ্ছে না। ধরলাম বাংলাদেশের কিছু নাগরিক তারা কালিমা পতাকা উড়াই দিল, সেটা সাদার মধ্যে কালো, কালোর মধ্যে সাদা বা সবুজের মধ্যে কালেমা, যে কালারই হোক না কেন, আপনি সবাইকে গণহারে আইএস এর প্রতিনিধিত্বকারী হিসেবে সম্বোধন করলে ফেলবেন, এটা ভেরি প্রবলেমেটিক। বিনা বিচারে তাকে জঙ্গি বানিয়ে দিবেন, তাকে আইএস এর প্রতিনিধিত্বকারী বানাবেন, এটা সঠিক কোনটা কখনো হতে পারে না। বাংলাদেশের নাগরিকরা তো স্ট্রংলি বিশ্বাস করে যে আল কায়েদা অথবা আইএস যাদের নিয়ে আলোচনা হয় তারা ইসলামের একমাত্র প্রতিনিধিত্বকারী, সঠিক প্রতিনিধিত্বকারী অথবা তাদেরকে অনুসরণযোগ্য, এই ধরনের ডিসকাশন বাংলাদেশের নাগরিকরা করে না। বাংলাদেশের নাগরিকরা এগুলো করেও না। বাংলাদেশের মধ্যে ইমামরা, এই অঞ্চলের পীর, এই অঞ্চলের মুরব্বী, সিনিয়র স্কলার, তারা তো কেউ এগুলোকে প্রমোট করে। এটাও সম্ভাবনা উড়াই দেওয়া যায় না যে এখানে 1 লক্ষ মানুষ উপস্থিত থাকলে এই প্রচেষ্টায় 1 লক্ষ মানুষই এই ধরনের এক্সট্রিমিজম থেকে ডিটাচ, এটাও সম্ভাবনা উড়াই দেওয়া যায় না। কিংবা নির্দিষ্ট কালেমাকে বা এই পন্থাকে সরাসরি প্রবলেম করা এটা উচিত না। আবার কালিমা সম্বলিত পতাকা ব্যবহার করতে হলে কেন এমন একটি নকশা বেছে নেওয়া হলো যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত এবং একটা জাতিগোষ্ঠীকে ঘায়েল করার অন্যতম মাধ্যম? আপনি ইসলামের সিম্বলকে প্রমোট করতে চাচ্ছেন কোনো একটা উপলক্ষে কোনো জায়গায়, সেটাকে নির্দিষ্ট আইএস যে কালার ইউজ করছে, যে ক্যালিগ্রাফি বা যে ডিজাইন ইউজ করেছে, আপনাকে সেটাই করতে হবে, এর বাইরে অন্য অপশনে যাবেন না। অন্যগুলোতে না গিয়ে এটাকে প্রমোট করবে, এটা একমাত্র ধরে নেবেন। এটা তো ইসলামের সঠিক করতে দিতে হবে। ইসলামকে আপনি বাইন্ড করে দেন যে আপনার পতাকা কালার এটাই ভালো লাগবে। এখানে নাগরিকদের মধ্যে একটা গ্রুপ তারা পিছন থেকে চেষ্টা করে অলওয়েজ ডিভাইডিং রুল পলিসি অ্যাপ্লাই করার জন্য, বিতর্ক উস্কে দেওয়ার জন্য, একটা পক্ষকে একটা পক্ষের বিপরীতে লাগিয়ে দেওয়ার জন্য সামান্য খেলাকেও তারা ছাড়ে দেয়। গাইবান্ধা ইস্যু, চৈতালি রায়দের মিথ্যাচার, চট্টগ্রাম বন্দরে রহস্যজনক অগ্নিকাণ্ড আর সাদা কালো হরফে লেখা বিশেষ ডিজাইনের কালেমার পতাকা, এসবই কি নিছক কাকতালীয় বিষয়? এই পতাকা ওড়ানোর ফলে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে বাংলাদেশে ইসলাম বা মুসলিমদের বিশেষ কোনো উপকার হচ্ছে কিনা সেটাও চিন্তা করার প্রয়োজন। তবে কালেমার পতাকা ওড়ানোর বিষয়টা খুব নেতিবাচকভাবে দেখানোর যে ব্যাপারটা আছে, যে এটা সামহাও উগ্রবাদের উত্থানের একটা প্রমাণ অথবা এটা একটা দেশের জন্য অশনি সংকেত, এটা খুব খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে, এই ন্যারেটিভটা কেন আসছে, এই বয়ানটা কেন তৈরি হচ্ছে, সেটা আমাদের বোঝা দরকার। বাংলাদেশে যখনই জনপরিসরে ইসলাম হাজির হয়, মুসলিমরা ইসলাম পরিচয়কে আঁকড়ে ধরে
পাবলিক স্ফিয়ারে আসে, জনপরিসরে আসে, তখন সেটাকে একটা নেতিবাচক বিষয় হিসেবে দেখার প্রবণতা আছে। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন এখানে আসলে কি করা হয়েছে। এখানে বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে কোনো কিছুই করা হয়নি। পতাকা ওড়ানো হয়েছে, মিছিল করা হয়েছে, র্যালি করা হয়েছে। কোনো গোপন সংগঠন, কোনো সশস্ত্র সংগঠন এই ধরনের কোনো কাজ তো কখনো করবে না। দ্যাটস নট লজিক্যাল। এগুলো একেবারেই সাধারণ এবং নিরীহ কাজ, যেগুলো আবেগের জায়গা থেকে হয়েছে, কিছুটা রিয়াকশনারি চিন্তার জায়গা থেকে হয়েছে, কিন্তু এগুলোকে খুব নেতিবাচকভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আরও একটি বিষয় আলোচনায় এসেছে, চরম জজবা নিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়ে যেসব ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ পতাকা টানানোর ভিডিও প্রকাশ করেছেন, তাদের কেউ কেউ পরে গণমাধ্যমের প্রশ্নের মুখে এই বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। ফলে জনমনে নতুন প্রশ্ন তৈরি হয়েছে, যদি এটি প্রকাশ্য ও আদর্শগত একটি প্রচারণাই হয়ে থাকে, তাহলে আবার সেটি নিয়ে মিথ্যাচার কেন? এই রাগ ঢাকের রহস্যই বা কি? কলেমার পতাকা আমাদের অত্যন্ত খুব বড় ধরনের সিম্বলিক একটা বিষয়, যেটাকে আমরা সম্মান করার জন্য জীবন দিব। বর্তমানে যেভাবে পতাকা উত্তোলন করা হচ্ছে, এটাও আমার কাছে সমস্যাজনক মনে হয়। আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দেশের পতাকা এটা বাংলাদেশে ওড়ানো উচিত না, কিন্তু যারা ওড়াচ্ছে তারা এটাকে কেন ওড়ায়, আর সেটার মোকাবেলায় কলেমার পতাকা দাঁড় করায় দেওয়া যায় কিনা, এই যেগুলো আমাদের একেবারে অতি সিম্বলিক বিষয়, অতি সম্মানিত বিষয়, এই বিষয়গুলোকে ছোটোখাটো জায়গায় হাজির না করা উচিত। তো ইমানের কলেমার পতাকা ওড়ানো এটা ইমানের বিষয়, কিন্তু এটা আমি কোথায় ওড়াচ্ছি, এটা আমি রাজনৈতিক পারপাস ওড়াচ্ছি কিনা, এটা আমি ভুল জায়গায় ওড়াচ্ছি কিনা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা কথা বলেছি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, আলেম, গবেষক ও নিরাপত্তা বিশ্লেষকদের সাথে। এবং সাম্প্রতিক সময়ে কালেমার পতাকা নিয়ে যে আন্দোলন দেখা যাচ্ছে, একটি ধর্মীয় আবেগ, অনেকে ধর্মের প্রতি ভালোবাসা এবং আবেগ থাকার কারণে কালেমার পতাকা বা কালেমার পতাকার আন্দোলনে অংশগ্রহণ করছে বা এতে জড়িয়ে গিয়েছে। ধর্মীয় আবেগে এগুলোতে জড়ানো একটা দোষের কিছু দেখছি না। তারা হয়তো এটার গভীর বাস্তবতা অনুধাবন করতে না পারে এ ধরনের আন্দোলনে সক্রিয় হয়েছে। বাকি এ ধরনের আন্দোলনকে কেন্দ্র করে এবং মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে একদল এই কালেমার পতাকার আন্দোলনকে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে প্রয়োগ করতে চাচ্ছে। এটাই হলো দুঃখজনক। আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি ঘটনাগুলো কি বিচ্ছিন্ন ও কাকতালীয়, নাকি বৃহত্তর কোনো প্রেক্ষাপটের অংশ। যদি ইসলামের নামেই করা হয়, তাহলে এ বিষয়ে ইসলামের ব্যাখ্যাই বাকি। আমি বলবো যে দেশটাকে ভালোবাসেন, ধর্মটাকে ভালোবাসেন, ইসলামকে তার শত্রু থেকে জানেন। হ্যাঁ, ইসলাম এমন একটা জিনিস যা সিনা থেকে সিনায় আসছে, একটা সূত্র পরম্পরা মেনে আসছে। আমি আজকে যত বড় পণ্ডিতই হই না কেন, আমার কোনো ব্যাখ্যা যদি ইসলামের 1400 বছরের ধারাবাহিক ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে আমার ব্যাখ্যাকে সন্দেহ করেন। কারণ ইসলাম এভাবে ধারাবাহিকতা রক্ষা করে আসে। এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে আটকানোর জন্য, বাংলাদেশের বিদেশি বিনিয়োগকে আটকানোর জন্য, এবং আমি বলবো বাংলাদেশের পরিচিত ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের ফিরে আসার পক্ষে বয়ান তৈরি করার জন্য, সেই ফ্যাসিবাদের পক্ষে বৈশ্বিক মতামত তৈরি করার জন্য বাংলাদেশে কেন্দ্র করে বহুমাত্রিক চক্রান্ত ষড়যন্ত্র হয়। তার মধ্যে একটা হাতিয়ার হলো ধর্মীয় সমাবেশ, ধর্মীয় প্রতীক, এগুলোর উপস্থাপন, এগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো। এদিকে সাম্প্রতিক এ সকল বিচ্ছিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু বয়ান সামনে এসেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ। ঠিক কয়েকদিন আগে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্য, বিতর্কিত লেখক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর প্রচারণা এবং কিছু আন্তর্জাতিক মহলের বক্তব্যে বাংলাদেশকে ইসলামী উগ্রবাদের সম্ভাব্য ঘাঁটি বা হামাস তৎপরতার সাথে সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভারতে নিযুক্ত সন্ত্রাসী ইসরায়েলি গোষ্ঠীর হাই কমিশনার বাংলাদেশে হামাসের উপস্থিতি সম্পর্কে যে একটি বক্তব্য দিয়েছে, আমি মনে করি এটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক বক্তব্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের বিরুদ্ধে কার্যত সতর্ক হওয়ার, সচেতন হওয়ার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ কখনোই সন্ত্রাসী ইসরায়েলি গোষ্ঠীকে স্বীকৃতি দেয়নি এবং তাদেরকে আমরা রাষ্ট্র হিসেবে চিনি না, বরং একটি গণহত্যাকারী জঙ্গি গোষ্ঠী হিসেবে আমরা চিনি। এই ধরনের জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দিল্লিতে বসে, বাংলাদেশের কাছে বসে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা
সার্বভৌমত্বের জন্য এটি একটি অশনি সংকেত মনে করি। এবং তাদের দাবি, এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হিসেবে আওয়ামী সরকারের প্রত্যাবর্তনকেই একমাত্র বিকল্প হিসেবে জাহির করার চেষ্টা করা হচ্ছে। Sheikh Hasina is seen or was seen and projected herself as being secular and the other forces being Islamic fundamental. আমরা মানুষকে বলেছি যে আপনারা যেখানে যেখানে বিজাতীয় সংস্কৃতি দেখবেন সেখানে আপনারা কালেমার দাওয়াত দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা বলছি তরুণদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য, কারণ কিছু কিছু জায়গায় একটু আমার কাছে মনে হয়েছে যে শোডাউনটা একটু অতিরিক্ত হচ্ছে। অনেকের কাছে সেটা মনে হতে পারে যে রাজনৈতিক কোনো বার্তা আছে কিনা, বা একটা কনসার্ন, স্ট্র্যাটেজিক একটা কনসার্নের কথা কেউ বলছে এটার সাথে তালেবান বা অন্য কারো সাদৃশ্য প্রতিষ্ঠা হচ্ছে কিনা, এইসব কথা যখন আসছে, যদিও এটা একদম প্রতিষ্ঠিত কথা যে বাংলাদেশে যারা পতাকার সংস্কৃতি যারা চর্চা করেন বা পতাকা কালেমা পতাকা যারা ভালোবাসেন, এটাতে হয়তো ব্যক্তিগতভাবে দু একজনের ক্ষেত্রে এই হিজবুত তাহরির বা তালেবান প্রীতির বিষয়টা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা গোয়েন্দা রিপোর্ট এবং আরবিদের আগের ব্রিফিং, সরকারের বিভিন্ন ব্রিফিং এবং বিভিন্ন অনুসন্ধান রিপোর্ট এবং আমাদের সেন্স থেকে এটা পরিষ্কার, এটা সবাই আমরা বুঝি যে এটা গণমানুষের একটা সেন্টিমেন্ট থেকে, সাধারণ কলমাপ্রীতি থেকে একটা জনগোষ্ঠী। প্রশ্ন হচ্ছে, এই ধরনের বক্তব্য কি বাস্তব নিরাপত্তা উদ্বেগ নাকি বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ন্যারেটিভ নির্মাণের অংশ? According to credible reports, Dhaka religious events saw a figure linked to Hamas, the Taliban and Pakistan-based Islamic circle. প্রথমত, বাংলাদেশে হামাস সংশ্লিষ্ট তৎপরতা রয়েছে এমন দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো গ্রহণযোগ্য আন্তর্জাতিক বা সরকারি স্টেটমেন্ট প্রকাশিত হয়নি। তবুও এই ধরনের বক্তব্য বিভিন্ন মহল থেকে নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং দেশে স্বার্থান্বেষী মহল দ্বারা দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখা দেয়। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, দেয়ার ইজ নো কনসার্ন, এখানে কোনো রকমের কোনো উদ্বেগ নেই যে বাংলাদেশে এমন কোনো বিদেশি কোনো জিহাদি সংস্থা, সংগঠন, তালেবান বা অন্য কেউ তাদের কোনো এজেন্ডা এখানে কেউ বাস্তবায়ন করছে। এটা টোটালি একটা বগাস, এটা ভিত্তিহীন, এটা মিথ্যাচার, উদ্দেশ্য প্রণোদিত। কারণ যখন কোনো দেশকে উগ্রবাদের সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত দেখানো হয়, তখন বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই প্রেক্ষাপটে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর নাম বারবার আলোচনা এসেছে। সম্প্রতি কালিমা লিখা পতাকা হাতে মিছিলের কিছু ছবি ও ভিডিও পোস্ট করে তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হামাস বাংলাদেশে বারবার তাদের উপস্থিতি জানান দিচ্ছে। দেশের বিভিন্ন জেলায় হামাস সদস্যরা পতাকা এমনকি অস্ত্র হাতে নিয়ে ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে জিহাদি স্লোগান দিচ্ছেন। উল্লেখ্য, অতীতেও রাষ্ট্রদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত এই বিতর্কিত ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে কেন্দ্র করে নানা বিতর্কিত দাবি করেছেন। 2014 সালের 10 জানুয়ারি প্রকাশিত সংবাদ অনুযায়ী ব্লিটস সম্পাদক এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী রাষ্ট্রদ্রোহ মামলায় 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। মামলার সূত্রপাত হয়েছিল 2003 সালের 29 নভেম্বর। ইসরায়েলে যাওয়ার উদ্দেশ্যে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এডুকেশন টুয়ার্ডস কালচার অব পিস শীর্ষক কনফারেন্সে উপস্থাপনার জন্য একটি ভাষণের কপি ও সিডি উদ্ধার করা হয়। এই ভাষণে বাংলাদেশে আল কায়দা সহ জঙ্গি সংগঠনের তৎপরতার কথা উল্লেখ ছিল। পরে বিমানবন্দর থানার পুলিশ শোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের এই মামলা করে। 2025 সালে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তার প্রকাশিত একটি নিবন্ধনকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং ভিত্তিহীন, উস্কানিমূলক ও অপতথ্য নির্ভর বলে আখ্যা দেয়। সেখানে তিনি আইএসআই, বিহারি জনগোষ্ঠী, জঙ্গিবাদ এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে জড়িয়ে এমন সব দাবি করেন যার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রেস উইং স্পষ্টভাবে জানায়, এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। শোয়েব চৌধুরী নামে একজন ইসরায়েলি গুপ্তচর, তিনি বাংলাদেশের সাজাপ্রাপ্ত একজন 2003 সালে সাজাপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তিনিও এই ধরনের বক্তব্যকে উস্কানি দিচ্ছেন, ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি, জনগণের উন্নয়ন, অগ্রগতি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তিনি অনবরত ষড়যন্ত্র করে যাচ্ছেন।
একইভাবে কতিপয় আন্তর্জাতিক বিশ্লেষকও বাংলাদেশে হামাস তৎপরতা চলছে এমন বিতর্কিত বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরির ভয়াবহ চেষ্টা করছেন। তার মধ্যে একজন সুহাস চাকমা, যিনি ভারতের আদিবাসী চাকমা সম্প্রদায়ের একজন মানবাধিকার কর্মী। সম্প্রতি নিউজ 9-এর 1 পয়েন্ট অনুষ্ঠানে সুহাস চাকমা দাবি করেন শেখ হাসিনা ছিলেন একজন ধর্মনিরপেক্ষ নেতা, আর তার বিরোধী শক্তিগুলো ছিল ইসলামী মৌলবাদী। তার ভাষায়, বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থী জনগোষ্ঠীর কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে, যেমনটি পাকিস্তানেও ঘটছে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায় শেখ হাসিনার প্রত্যাবর্তন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সুহাস চাকমা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে শেখ হাসিনার মতো ধর্মনিরপেক্ষ নেতা নেই, সেখানে ইসলামপন্থী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনার সুযোগ দিতেই হবে। পাকিস্তানেও সেটাই হয়েছে, আর বাংলাদেশেও একই ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো শেখ হাসিনাকে পুনর্বহাল করা। বর্তমান পরিস্থিতিতে বিএনপির চাওয়া কি, এমন প্রশ্নের জবাবে সুহাস চাকমা বলেন, বিএনপি চায় না পরিস্থিতি ভিন্ন হোক, কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বাইরে থাকার সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধাভোগী বিএনপি। বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও এমনই ছিল। বিএনপি শুধু তাদের অবস্থান কিছুটা নরম করেছে যাতে এটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত না হয়, কিন্তু নীতিগত কোনো পরিবর্তন আনার মানসিকতায় বিএনপি নেই। বিএনপি কি তাহলে এসবকে উৎসাহ দিচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য বিএনপিকে এটি উৎসাহ দিতেই হবে, কারণ তাদের প্রধান সমর্থন আসে ইসলামী মৌলবাদী গোষ্ঠীগুলোর কাছ থেকে, আর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে না আসা পর্যন্ত জামায়াতে ইসলামী বিএনপির প্রধান বিরোধী দল। তাই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই বিএনপি চাইবে না আওয়ামী লীগ এসে বিরোধী দলের জায়গা দখল করুক। এই মানবাধিকার কর্মীর বক্তব্যেও দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিরোধী শক্তিকে ইসলামী মৌলবাদী আখ্যা দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই বয়ানের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মুসলিমদের স্বভাবজাত ধর্মীয় চেতনাকে সরাসরি উগ্রবাদ বা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করা, অথচ ধর্মীয় চেতনাবোধ আর চরমপন্থা এক বিষয় নয়। বিপুল ভোটে নির্বাচিত, দীর্ঘ 17 বছরের ফেসিবাদের পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকার এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা দেখেছি যে দিল্লির আগ্রাসনকে এড়িয়ে চলে ইতিমধ্যে মালয়েশিয়া, চীন এবং অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে তিনি সফর করেছেন, প্রথম সফর। এতে দিল্লি অত্যন্ত ইতস্তত বোধ করেছেন, তারা খুব অস্বস্তি বোধ করছেন। ফলে উগ্র হিন্দুত্ববাদী যে চিন্তা এবং জায়নবাদী চিন্তা, তারা যৌথভাবে বাংলাদেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মেনে নিতে না পেরে সেখানে একটি জঙ্গির ধোঁয়া আসা, সেই পূর্বের ফেসিবাদী আমলের নাটকীয় ষড়যন্ত্র তারা করে এদেশকে ষড়যন্ত্র করছে, অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। বিশ্বের বহু মুসলিম প্রধান দেশে ধর্মীয় মূল্যবোধ সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অংশ হলেও তা স্বয়ংক্রিয়ভাবে জঙ্গিবাদের সমর্থক নয়। আর শুধুমাত্র ইসরায়েলি স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে হামাসকে জড়িয়ে ছড়ানো হচ্ছে মনগড়া আর হাস্যকর সব তথ্য। বিশ্ব শক্তি মনে করে যে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারেরই বাংলাদেশের প্রয়োজন বেশি, তাদেরকেই ক্ষমতায় থাকার প্রয়োজন, যাতে করে উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যার কারণে ওই সময় আওয়ামী লীগের ক্ষমতায়নে তারা এই ধরনের কিছু নাটক সাজিয়ে ইস্যু তৈরি করে বিশ্বকে দেখাতো। আজকে তাদের পতনের পর থেকেও তারা এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, বাংলাদেশকে উগ্রবাদী এবং চরমপন্থীদের দখলে বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের ন্যারেটিভ তারা তৈরি করতে চায়। হামাস একটি ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন, যার প্রধান কার্যক্রম ঐতিহাসিকভাবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সীমাবদ্ধ। অনেক গবেষক হামাসকে ইসলাম ও ন্যাশনালিস্ট সংগঠন হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ তাদের রাজনৈতিক আদর্শে ইসলামী পরিচয়ের পাশাপাশি ফিলিস্তিনি জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজ দেশের স্বাধীনতার জন্যই তারা আমৃত্যু লড়ে যাচ্ছেন। সেখানে অন্য দেশে ধর্মীয় ইস্যুতে তাদের আত্মঘাতী কার্যক্রম হাস্যকর গালগল্প ছাড়া কিছুই নয়। তবে হামাসকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কিছু কিছু দেশের ভিন্ন মন্তব্য থাকলেও সেটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ হামাস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে নিজ দেশে তাদের সশস্ত্র প্রতিরোধের ভূমিকা নিয়ে।
অন্যদিকে অনেক ফিলিস্তিনি ও তাদের সমর্থকরা এটিকে প্রতিরোধ আন্দোলন হিসেবে দেখে, যেই হামাসের নিজ দেশের স্বাধীনতা সংগ্রামের বাইরে অন্য কোথাও ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করার কোনো ঘটনা নেই, সেই হামাসকে বাংলাদেশে টেনে আনার হেতু কি? তারা পতাকা উড়াচ্ছে তাই আমরা এই পতাকা উড়াবো, এই ধরনের যদি একটা ন্যারেটিভ সামনে আসে, এটাকে খুব একটা কার্যকর বলা যায় না, কারণ তখন এটা মানুষকে প্রতিপক্ষ হিসেবে নেয়ার একটা ব্যাপার, ভুল মেসেজ মানুষের কাছে তখন যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই সাধারণ মানুষ তো ইসলাম বিদ্বেষী না, তারা ইসলাম বিরোধী না, বরং তারা ইসলামকে ভালোবাসে। ছোটোবেলা থেকে এই ফুটবল কেন্দ্রিক বা বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিক বা বিনোদন কেন্দ্রিক উন্মাদনার যে পরিবেশে তাদের বড় হইতে হয়েছে, সেটার একটা প্রভাব তাদের উপরে পড়ছে। সো এই ব্যাপারটা আসলে চিন্তা করা জরুরি। এটা কি 2016 সালের হোলি আর্টিজানের ঘটনায় আবার আমাদের স্মরণ করিয়ে দেয় কি? যখন ডক্টর জাকির নায়েককে ঘায়েল করাটা ভারতের জন্য খুব দরকার ছিল, তাই দাবি করা হলো হামলাকারীদের কয়েকজন ফেসবুকে নায়েকের ফলোয়ার ছিলেন। এই অজুহাতে পিস টিভি বন্ধ সহ ডক্টর জাকির নায়েকের উপর জঙ্গিবাদদের মদদের অভিযোগ এনেছিল ভারত, যার ফলশ্রুতিতে তিনি এখনও ফেরারি। যেহেতু ভারত আর ইসরায়েল গলায় গলায় বন্ধু, তাই যেই কুটচালে ভারত উপকৃত হয় সেই একই চাল মোসাদ প্রয়োগ করবে না, এই আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চল, চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সমীকরণ এবং মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা সহ বিএনপি সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানে নতুন পররাষ্ট্রনীতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক কৌশলগত হিসাব নিকাশের অংশ হয়ে উঠেছে। এ ধরনের পরিস্থিতিতে তথ্যযুদ্ধ, মিডিয়া ন্যারেটিভ এবং পরাশক্তির ষড়যন্ত্রের জাল নতুন কিছু নয়। নিকট ইতিহাসে বহুবার দেখা গেছে কোনো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য নির্দিষ্ট বয়ান তৈরি করা হয়েছে, তবে একই সঙ্গে সতর্ক থাকা প্রয়োজন। কোনো ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেই সেটিকে প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ফলস ফ্ল্যাগ হামলা, বিদেশি গোয়েন্দা সংস্থার পরিকল্পনা বা আন্তর্জাতিক চক্রান্তের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুতর অভিযোগ, যার পক্ষে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ প্রয়োজন। দায়িত্বশীল বিশ্লেষণের কাজ হল সম্ভাবনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য বজায় রাখা এবং মন গড়া ব্যাখ্যা দাঁড় করে এবং বিদেশিদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করানো। এদিকে এটা মারাত্মক আত্মঘাতী। যারা এটা করছে যে এখানে এই পতাকার একটা সাংস্কৃতিক একটা বিষয়টাকে নিয়ে এটাকে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে যারা চেয়েছে, দেশীয় যারা এদের কথা আসলে কুলঙ্গারে বলতে হয়, এই জাতীয় মানসিকতার লোকরা, তারা তো ভিন জাতিদের সেবা করছেন, তারা দেশের সেবা করছেন না। তারা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর জনগণ, সামাজিক স্থিতিশীলতা এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান। দেশের অধিকাংশ মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও তারা একই সঙ্গে শান্তিপ্রিয় এবং রাষ্ট্রের স্থিতিশীলতার পক্ষে। তাই মানুষের স্বভাবজাত ধর্মীয় চেতনাকে উগ্রবাদের সঙ্গে একীভূত করা যেমন ভুল, তেমনি যে কোনো নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণ অস্বীকার করাও একজন দেশপ্রেমিকের জন্য বেমানান। স্বাধীন সার্বভৌম দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে সে দেশের জনগণের সিদ্ধান্তে, কোনো বিদেশি প্রচারণা বা অপতথ্যের মাধ্যমে নয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য তাই সরকার, গণমাধ্যম, গবেষক এবং সাধারণ নাগরিক সবার দায়িত্ব হল নিজ দেশের স্বার্থকে আগে প্রাধান্য দেওয়া এবং যে কোনো ফাঁদের বিষয়ে সতর্ক থাকা। কারণ আধুনিক বিশ্বে যুদ্ধটা এখন আর শুধু সীমান্তে হয় না, এর পরিধি এখন তথ্য, বয়ান নির্মাণ, ফাঁদ আর প্রচারণার কৌশলেও বিস্তৃত। ময়দানের যুদ্ধে ভূমির নিচে মাইন পুঁতে রাখা হয়, শত্রু পা রাখা মাত্রই বিস্ফোরণ। আর এই বাতাসের যুদ্ধে চারপাশেই সংবাদ, জনমত, বয়ান আর ফাঁদ। আপনি কোনটা গ্রহণ করবেন আর কোনটাকে গুরুত্ব দিবেন, এই সচেতন সিদ্ধান্তই আপনার জয় পরাজয় নির্ধারণ করবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।